আচ্ছা, আমরা আজকে কম্পিউটার প্রোগ্রামিং বা সি প্লাস প্লাস কোর্সের হচ্ছে গিয়ে বেসিক কিছু প্যারামিটার গুলা বা বেসিক কিছু ফাংশন নিয়ে ডিসকাস করব। তো এখানে হচ্ছে গিয়ে যে বেসিক টার্ম গুলো আছে বা ফাংশন গুলো আছে তার মধ্যে হচ্ছে গিয়ে আমরা কিছু কিছু জিনিস হচ্ছে গিয়ে জাস্ট মুখস্থ করব, আর কিছু কিছু জিনিস আমরা হচ্ছে গিয়ে প্রোগ্রাম করতে করতে আমাদের মেমোরিতে এটা সেট হয়ে যাবে। ঠিক আছে? তো প্রথম চ্যাপ্টার বা হচ্ছে গিয়ে আমি যদি আউটলাইনটা একটু ডিসক্রাইব করি, যে ইন্ট্রোডাকশন টু কম্পিউটার আর সি প্লাস প্লাস প্রোগ্রামিং এর ক্ষেত্রে আমাদের প্রথমে হচ্ছে গিয়ে প্রিভিয়াস কিছু ডিসকাশন বলতে পারো এটাকে, মেশিন ল্যাঙ্গুয়েজ বা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ অথবা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, এগুলো হচ্ছে গিয়ে কম্পিউটারে বিভিন্ন ধরনের ভাষা। আমরা কোনো সফটওয়্যার বা কোনো প্রোগ্রামকে যখন রান করব বা প্রোগ্রাম নিয়ে কাজ করব, তখন কম্পিউটার আসলে যেই ভাষাকে ধরে কাজটা করতে পারে সেই ডিফারেন্ট কিছু ভাষা হচ্ছে গিয়ে এইগুলো অ্যাকচুয়ালি। আচ্ছা, বেসিক কিছু প্যারামিটারস এখানে আছে। সো আমরা একটা একটা করে দেখবো এখানে। Basics of typical C++ environment, general notes about C++ and this book, introduction to C++ programming, a simple program, printing a line of text, কিভাবে একটা প্রোগ্রাম সিম্পল প্রোগ্রামকে প্রিন্ট করা যায়, অ্যানাদার সিম্পল প্রোগ্রাম অ্যাডিং টু ইন্টিজার, যেখানে দুইটা ইন্টিজার অ্যাড করে হচ্ছে গিয়ে সিম্পল একটা প্রোগ্রাম তৈরি করা যায়, মেমোরি কনসেপ্ট, সেখানে মেমোরি কনসেপ্টটা কিভাবে কাজ করে, তারপর হচ্ছে গিয়ে অ্যারিথমেটিক। অ্যারিথমেটিক হচ্ছে কি আমরা যে ধরনের প্রবলেমস নর্মালি সলভ করি অ্যারিথমেটিকে, সেগুলো আসলে প্রোগ্রামিং এর ক্ষেত্রে কিভাবে কাজ করে। ডিসিশন মেকিং, ইকুয়ালিটি অ্যান্ড রেশনাল অপারেটরস, বিভিন্ন ডিসিশন মেকিং এর ক্ষেত্রে ইকুয়ালিটি বা বিভিন্ন অপারেটরস কিভাবে কাজ করে, সমান অসমান বা গ্রেটার দেন লেস দেন, বা আরো অন্য ধরনের যেগুলা আমাদের ব্যাপার আছে বা প্যারামিটার আছে সেগুলা কিভাবে কাজ করে। আচ্ছা, তো এইগুলো হচ্ছে আমাদের মোটামুটি আজকের একটা আউটলাইন বা টপিক বলতে পারো। তো প্রথমে আমরা দেখবো ল্যাঙ্গুয়েজ গুলা, যে মেশিন ল্যাঙ্গুয়েজটা কি অনলি ল্যাঙ্গুয়েজ কম্পিউটার ডিরেক্টলি আন্ডারস্ট্যান্ড, এটা হচ্ছে গিয়ে শুধুমাত্র কম্পিউটার আসলে ডিরেক্টলি আন্ডারস্ট্যান্ড করতে পারে। ডিফাইন বাই হার্ডওয়্যার ডিজাইন, মেশিন ডিপেন্ডেন্ট, জেনারেলি কনসিস্ট অফ স্ট্রিংস অফ নাম্বার, এখানে হচ্ছে গিয়ে বিভিন্ন নাম্বার বা স্ট্রিং যেটাকে বলি, স্ট্রিংস মানে হচ্ছে গিয়ে সেট অফ নাম্বার। ঠিক আছে? আলটিমেটলি 0 S and 1 S, মানে যে কোন 0 S দিয়ে আসলে স্ট্রিং বোঝানো হচ্ছে। ঠিক আছে? 0 আর 1 কেই আসলে আমার এখানে বেসিক্যালি ইমপ্লিমেন্ট বা রিপ্রেজেন্ট করা হয়। ইনস্ট্রাক্ট কম্পিউটার টু পারফর্ম এলিমেন্টারি অপারেশনস ওয়ান অ্যাট এ টাইম, একটা নির্দিষ্ট টাইমে শুধুমাত্র একটা কম্পিউটার একটা প্রোগ্রামই অপারেট করবে বা একটা অপারেশনই সে অপারেট করবে। কিউবারসাম ফর হিউম্যানস, এখানে কিছু এক্সাম্পলস আছে যেগুলো আসলে আমরা এখন আপাত দৃষ্টিতে দেখে বুঝবো না আসলে কিরকম করে এটা কাজ করতেছে। আসলে এটা একটা 0 আর 1 এর কিছু সেট বা ম্যাট্রিক্স বলতে পারো, যে ডিফারেন্ট ওরিয়েন্টেশন করে করে জাস্ট বসানো হয়েছে। তো এই জিনিসগুলো আমরা আস্তে আস্তে জানবো, বা এর আগেও আমরা এই জিনিসগুলো দেখে আসছি, যে 0 1 এর যোগফল গুলা যে কিভাবে করা হয়, বাইনারি বা ডেসিমেল, এই জিনিসগুলা। আচ্ছা, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ কি? ইংলিশ লাইক অ্যাব্রিভিয়েশনস রিপ্রেজেন্টেটিভ এলিমেন্টারি কম্পিউটার অপারেশন, clearer to humans, incomprehensible to computers, translator computers, assembler convert to machine language. অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজটা হচ্ছে গিয়ে মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে তারপর হচ্ছে গিয়ে ক্রিয়েট করা হয়। সাপোজ এখানে হচ্ছে গিয়ে কয়েকটা এক্সাম্পল দেওয়া আছে, যেখানে লোড, অ্যাড, স্টোর এই জিনিসটাকে আসলে কিভাবে করে কনভার্ট করে দেয় সে, বেস পে, তারপর হচ্ছে ওভার পে,
গ্রস পে, ঠিক আছে। তো এটাকে হচ্ছে কি বিভিন্ন ভাগে সে ভাগ করে বা বিভিন্ন ভাষায় সে রিপ্রেজেন্ট করে। আচ্ছা, হাই লেভেল ল্যাঙ্গুয়েজের মধ্যে কি আছে? সি, সি প্লাস প্লাস, বেসিক, ফোরটান, জাভা। তো এখানে হচ্ছে গিয়ে এগুলো আসলে কি কাজে ইউজ হয়, বা এখানে হচ্ছে গিয়ে আমার কমন ম্যাথমেটিক্যাল নোটেশনস গুলা ইউজ করা হয়। সিঙ্গেল স্টেটমেন্টস অ্যাকমপ্লিশ সাবস্টেন্সিয়াল টাস্ক, যে কোনো একটা সিঙ্গেল স্টেটমেন্টের মাধ্যমে আমি একটা নির্দিষ্ট টাস্ক কমপ্লিট করতে পারবো। এটাও একটা ট্রান্সলেটর প্রোগ্রাম কনভার্ট টু মেশিন ল্যাঙ্গুয়েজ, এটাকে মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করা হয়। ইন্টারপ্রেটার প্রোগ্রাম ডিরেক্টলি এক্সিকিউট হাই লেভেল ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম। তো আমরা অ্যাকচুয়ালি যেই কাজটা করব, যেই সফটওয়্যার নিয়ে কাজ করব, সেটা কিন্তু আমার হাই লেভেল ল্যাঙ্গুয়েজের মধ্যে পড়ছে। তো এখানে এক্সাম্পল কি, গ্রস পে যদি থাকে এটাকে আমরা বেস পে প্লাস ওভারটাইম পে, মানে হাই লেভেলে আরো অ্যাড হচ্ছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের থেকে, ঠিক আছে। তো এখানে আমাদের যে পার্টটা সেটা হচ্ছে গিয়ে সি প্লাস প্লাস এর পার্ট। তো আমরা এখানে হচ্ছে গিয়ে একটা বেসিক এনভায়রনমেন্ট যদি দেখি সি প্লাস প্লাস এর, লাস্ট দিন আমরা একটা ছোট্ট এক্সাম্পলের মতো দেখছিলাম। তো ওইটাই হচ্ছে কি এখানে যদি ভাগ করে দেওয়া হয়, যে প্রথমে আছে থাকবে এডিটর, তারপর হচ্ছে গিয়ে প্রি প্রসেসর, তারপরে কম্পাইলার, তারপর লিঙ্কার, তারপর লোডার, তারপর হচ্ছে গিয়ে সিপিইউ। আচ্ছা, এই জিনিসটা হচ্ছে গিয়ে একটা কম্পিউটারের হচ্ছে গিয়ে সি প্লাস প্লাস এর জন্য বেসিক বলতে পারি আমরা। এডিটরের কাজ হচ্ছে কি, যে প্রোগ্রাম ক্রিয়েটেড ইন দ্য এডিটর অ্যান্ড স্টোরস ইন অন এ ডিস্ক, এটা কি করবে, একটা প্রোগ্রামকে ক্রিয়েট করবে আর কি করবে, একটা ডিস্কে স্টোর করবে। প্রি প্রসেসরের কাজ হচ্ছে কি, প্রি প্রসেসর স্ট্রিপস আউট কমেন্ট, এক্সপ্যান্ড ম্যাক্রোস, বিভিন্ন কমেন্ট থাকে যেগুলাকে হচ্ছে গিয়ে প্রি প্রসেসর একসাথে স্ট্রিপস করবে, একসাথে গেট টুগেদার করবে। আর এক্সপ্যান্ড ম্যাক্রোস মানে হচ্ছে কি, যেগুলো ছোট ছোট সূক্ষ্ম ব্যাপারগুলো আছে সেগুলাকে এক্সপ্যান্ড করবে, আরো বড় আকারে রিপ্রেজেন্ট করবে। তো এইটার পরবর্তীতে চলে যাবে হচ্ছে কম্পাইলারের কাছে। কম্পাইলার আর হচ্ছে গিয়ে তোমার লিঙ্কার হচ্ছে গিয়ে কম্পাইলার লোডারের মধ্যে একটা লিঙ্ক ক্রিয়েট করবে, যেটা না হলে আমার হচ্ছে গিয়ে এই প্রোগ্রামটাকে সে পাবলিশ বা প্রিন্ট করতে পারবে না, ঠিক আছে। তো এই কম্পাইলার লিঙ্কে একসাথে একটা ব্র্যাকেটের আওতাভুক্ত করা হয়েছে এই জন্য যে প্রি প্রসেসর থেকে কম্পাইলিং হবে, কম্পাইলিং এর পর লিঙ্কার হবে। এটা ওয়ান কাইন্ড অফ একটা লাইব্রেরি ফাংশন বলতে পারি আমরা, ঠিক আছে। আচ্ছা, তারপরে লোডারের কাছে আসলে কি হবে, লোডার পুটস প্রোগ্রাম ইন মেমোরি অর র্যাম। লোডার কি করে, কোনো প্রোগ্রামকে মেমোরি বা র্যামের মধ্যে সংরক্ষণ করে। তারপর সিপিইউ কি করে, সিপিইউ টেক্স ইচ ইনস্ট্রাকশন এন্ড এক্সিকিউট ইট, এই যে কোনো ইনস্ট্রাকশনকে নিয়ে নেয় এবং সেটাকে এক্সিকিউট করে, পসিবলি স্টোরিং নিউ ডাটা ভ্যালুস ইন মেমোরি অ্যাজ দ্য প্রোগ্রাম এক্সিকিউটস। নতুন যেই ডাটাটা আসবে বা আউটপুটটা আসবে সেটা কি করবে, সে আসলে স্টোর করে এক্সিকিউট করবে, এটাই হচ্ছে গিয়ে তার কাজ। তো আর লোডার আর সিপিইউর পুরো পার্টটাই হচ্ছে কি, কোন একটা প্রোগ্রামকে রান করা। প্রোগ্রামটা লোড করলো, সে তার মধ্যে স্টোর করলো, এরপরে সে এক্সিকিউট করলো যে আসলে আউটকামটা কি আসলো এখান থেকে, ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে গিয়ে বেসিক অফ টিপিক্যাল সি প্লাস প্লাস এনভায়রনমেন্টের আরো ডিটেলসে যদি আমরা যাই, এখানে হচ্ছে গিয়ে দুইটা পার্ট থাকবে, একটা হচ্ছে ইনপুট স্ট্রিম আর একটা হচ্ছে আউটপুট স্ট্রিম। ইনপুট স্ট্রিমের মধ্যে কি হবে, আমরা যেখানে আসলে প্রোগ্রামটা লিখবো বা ইনপুট করব সেই পার্টটা। তো এখানে হচ্ছে গিয়ে সি ইন, সি ইন এটা আসলে প্রোনাউন্সিয়েশন করা হয় সি ইন, সিন না, এটা সিআইএন সিন না, এটা হচ্ছে সি ইন, মানে এখানে আমি ইন করব। স্ট্যান্ডার্ড ইনপুট স্ট্রিম থাকবে, নর্মালি কিবোর্ডে যে আমরা হচ্ছে গিয়ে লিখি সেইভাবে করে এখানে লেখা যাবে। সি আউট, এটাও আবার কি প্রোনাউন্সিয়েশনটা কি, সি আউট, সি আউট না একসাথে, ঠিক আছে। তো এখানে এটা হচ্ছে কি আমার একটা স্ট্যান্ডার্ড আউটপুট স্ট্রিম, নর্মালি কম্পিউটার স্ক্রিনে হচ্ছে গিয়ে আসবে এই জিনিসটা। আচ্ছা, এরপরে সি এর, সি এর এটা হচ্ছে গিয়ে আমার কোন একটা এররকে আমার রিপ্রেজেন্ট করার জন্য, তখন হচ্ছে গিয়ে সি এর। আচ্ছা, তো এখানে হচ্ছে গিয়ে ডিসপ্লে এরর মেসেজ,
নরমালি স্ক্রিনের মধ্যে দেখাবে স্ট্যান্ডার্ড এরর স্ট্রিম একটা, এটা মে বি ডিফারেন্ট ফ্রম সি আউট, এটা সি আউটের থেকে ডিফারেন্ট। ইফ কাউন্ট ইজ বিং ডিরেক্টেড টু এ ফাইল, যদি কাউন্ট মানে হচ্ছে প্রিন্টটা যদি একটা ফাইলে ডিরেক্টেড হয়, ফর এক্সাম্পল উইথ এ ডট আউট গ্রেটার দেন হচ্ছে গিয়ে এফ ডাবল ও ডট এ ফোর ডট ড্যাট। এখানে দেখো ডেটাকে হচ্ছে গিয়ে এই যে এখানে কিন্তু দেখো পাশে ছোট ছোট কিছু পার্ট লিখা আছে, ঠিক আছে, ফোর ডট সিপিপি, ফোর ডট ও, ফোর তারপর এ ডট আউট, এগুলো অ্যাকচুয়ালি ইন আউট এই টার্ম গুলাকে রিপ্রেজেন্ট করতেছে, ঠিক আছে। তো এখানে ওই জিনিসটাই বলা হয়েছে যে হচ্ছে গিয়ে যদি কোন একটা পার্টে যদি কোনো কিছু মিসিং থাকে তখন কি হবে, এই প্রোগ্রামটাতে এরর ফাইল হিসেবে এটাকে এক্সিকিউট করতে পারে বা রিপ্রেজেন্ট করতে পারে। এটাকে আমরা বলবো হচ্ছে সি এর, ঠিক আছে। আচ্ছা এরপর হচ্ছে গিয়ে কিছু জেনারেল নোট বলতে পারো, এটা হচ্ছে পোর্টেবিলিটি। সি আর সি প্লাস প্লাস ক্যান রান অন মেনি ডিফারেন্ট কম্পিউটার, সেটা আসলে খুবই ইজি, যে কোনো কম্পিউটারে এটা রান করা পসিবল। কম্প্যাটিবিলিটি, মেনি ফেদার্স অফ কারেন্ট ভার্সন অফ সি প্লাস প্লাস নট কম্প্যাটিবল উইথ ওল্ডার ইমপ্লিমেন্টেশন, নতুন ভার্সন গুলা কিন্তু ওল্ডার ভার্সনের সাথে ইমপ্লিমেন্ট করা নাও যেতে পারে, মানে কম্প্যাটেবল নাও হতে পারে। আচ্ছা এখানে হচ্ছে গিয়ে স্ট্রাকচারাল প্রোগ্রামিং বা একটু ভাগ ভাগ করা আছে যে বই হিসেবে, যে এটা আসলে দরকার নেই ভাবে করে। আচ্ছা নেক্সট হচ্ছে গিয়ে কোনো একটা সিম্পল প্রোগ্রাম প্রিন্ট করার সময় তখন সেখানে হচ্ছে গিয়ে কিছু কমেন্ট থাকতে পারে। কমেন্টটা আসলে কি রিলেটেড হবে, ডকুমেন্ট প্রোগ্রাম, এটা একটা প্রোগ্রামের ডকুমেন্ট হিসেবে থাকবে। ইমপ্রুভ প্রোগ্রাম রিডেবিলিটি, ইগনোর বাই কম্পাইলার, সিঙ্গেল লাইন কমেন্ট, বিগিন উইথ ডাবল স্ল্যাশ, যে কোনো একটা কমেন্ট সিঙ্গেল লাইন সেটা হচ্ছে গিয়ে শুরু হবে কি দিয়ে, ডাবল স্ল্যাশ দিয়ে। প্রি প্রসেসর ডিরেক্টিভটা কি, প্রসেসড বাই প্রি প্রসেসর বিফোর কম্পাইলিং, বিগিন উইথ হ্যাশ, এটা হচ্ছে গিয়ে বিফোর কম্পাইলিং। প্রি প্রসেসর মানে কি, কোনো একটা জিনিস প্রসেস হওয়ার প্রথম পূর্ব ধাপ বা পূর্ব মুহূর্ত বা প্রসেস হওয়ার আগের অবস্থা, সেটা শুরু হবে হচ্ছে হ্যাশ চিহ্ন দিয়ে। যতগুলো লাইন হ্যাশ দিয়ে শুরু হবে আমরা বুঝবো যে এগুলো হচ্ছে প্রি প্রসেসর ডিরেক্টিভস, আর যতগুলো লাইন হচ্ছে স্ল্যাশ দিয়ে শুরু হবে সেগুলো হচ্ছে কি কমেন্টস, ঠিক আছে। আচ্ছা এখানে একটা প্রোগ্রাম একটু দেখানো আছে যে ধরো এখানে লেখা আছে ইনক্লুড হ্যাশ দিয়ে তারপর ইনক্লুড আইওস্ট্রিম, এখানে এই জিনিসটা কি, ফাংশন মেইন, সরি আচ্ছা এটা ঢেকে গেছে লেখাটা, আচ্ছা ইনক্লুডের মধ্যে কি করবে, প্রি প্রসেসর ডিরেক্টিভ টু ইনপুট ইনক্লুড ইনপুট এন্ড আউটপুট স্ট্রিম হেডার ফাইল, এই টার্মটার মধ্যে হচ্ছে গিয়ে এটা হচ্ছে প্রি প্রসেসর হিসাবে কাউন্ট হবে বা ডিরেক্টিভ হিসেবে কাউন্ট হবে, এটা হচ্ছে কোনো ফাইল ইনপুট বা আউটপুট এর জন্য একটা হেডার ফাইলের প্রয়োজন হয়, এটা হচ্ছে কি একটা হেডার ফাইল। আচ্ছা উপরে দুটো পার্ট আছে দেয়া, একটা ফিগার বা যাই হোক এখানে দেওয়া আছে, তো এই লাইন দুটো হচ্ছে সিঙ্গেল লাইন কমেন্টস, ঠিক আছে, এই যে কারণ প্রথমে হচ্ছে কি ডাবল স্ল্যাশ আছে। আচ্ছা এরপরে হচ্ছে গিয়ে কি আছে, এরপর আছে হচ্ছে কি ইন্ট মেইন, ইন্ট মেইনের কি ফাংশন মেইন, এই যে ফাংশন মেইন রিটার্নস অ্যান ইন্টিজার ভ্যালু, মেইন ফাংশনটা এটা হচ্ছে গিয়ে ফাংশন মেইন, এখানে হচ্ছে গিয়ে যে কোনো একটা ভ্যালু আমরা যে লিখবো সেটা লিখার জন্য আমাকে কি করতে হবে, এই ইন্ট মেইন শব্দটাকে রিপ্রেজেন্ট করতে হবে বা লিখতে হবে, ঠিক আছে। আচ্ছা তারপর হচ্ছে গিয়ে এটার পরে হচ্ছে গিয়ে আমার একটা ফার্স্ট ব্র্যাকেট থাকবে, ঠিক আছে, ফার্স্ট ব্র্যাকেটটা কেন থাকবে, ফাংশন মেইন অ্যাপিয়ার্স এক্স্যাক্টলি ওয়ান্স ইন এভরি সি প্লাস প্লাস প্রোগ্রাম, এই ফাংশন মেইনটা প্রত্যেকটা সি প্লাস প্রোগ্রামে একইভাবে
কাউন্ট করে নিবে বা একইভাবে হচ্ছে গিয়ে কি প্রবেশ করবে, সেটা যাতে হয় সেজন্য হচ্ছে ফাংশন ইন্ট মেইনের পরে আমার দুইটা ফার্স্ট ব্র্যাকেট দেওয়া আছে, ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে গিয়ে লেফট ব্রেস ব্র্যাকেট একটা বিগিন ফাংশন বডি, কোনো একটা ফাংশন লিখার মেইন বডিটা লিখার আগে কি হবে, একটা হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট হবে, ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে গিয়ে এসটিডি কাউন্ট, এসটিডি দিয়ে কি বোঝানো হচ্ছে, এসটিডি বোঝানো হচ্ছে গিয়ে নেম কাউন্ট বিলং টু নেম স্পেস স্টেডি। এসটিডি যে কোনো একটা নেম প্রিন্ট করবে, যেটা সেটা হচ্ছে গিয়ে একটা নেম স্পেস একটা ফাংশনের মধ্যে থাকবে, এটাকে হচ্ছে গিয়ে এসটিডি দিয়ে রিপ্রেজেন্ট করা হচ্ছে। এটা হচ্ছে গিয়ে একদম শুরুতেও থাকতে পারে, ইউজার নেম এসটিডি এরকমও থাকতে পারে। আচ্ছা, তারপর হচ্ছে গিয়ে এখানে লেখাটা কি আছে, ওয়েলকাম টু সি প্লাস প্লাস হ্যাশ, ঠিক আছে। তার মানে এখানে কি আছে, স্ট্রিম ইনসারশন অপারেশন, যে কোনো একটা কিছু আমি লিখার আগে এরকম হচ্ছে গিয়ে দুইটা আমার কি দিতে হবে, লেস দেন সাইন দিতে হবে, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে গিয়ে স্ট্রিম ইনসারশন অপারেশন হিসেবে কাউন্ট হবে। আচ্ছা, লাস্টে দেখো যে একটা সেমিকোলন দেওয়া আছে, স্টেটমেন্ট এন্ড উইথ এ সেমিকোলন, যে কোনো স্টেটমেন্ট শেষ হবে একটা সেমিকোলন দিয়ে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আবার কি আছে, একটা স্ল্যাশ এন আছে। আচ্ছা, স্ল্যাশ এন দিয়ে হচ্ছে গিয়ে নতুন একটা লাইনে যাওয়াকে বোঝায়, এটা আমরা পরে আরো ডিটেল দেখবো, এখানে আর এটার ব্যাপারে লেখা হয় নাই। আচ্ছা, এরপরে আছে হচ্ছে রিটার্ন জিরো। রিটার্ন জিরো কি, কিওয়ার্ড রিটার্ন ইজ ওয়ান অফ দ্য সেভারাল মিনস টু এক্সিট ফাংশন, এটা হচ্ছে এক্সিট ফাংশন করার একটা কিওয়ার্ড। এইখানে ব্লু কালারের যতগুলা ওয়ার্ড দেখা যাচ্ছে সবগুলাই মোটামুটি একটা করে কিওয়ার্ড। তো এখানে কিওয়ার্ডটা কি, যে সেভারেল ফাংশন হচ্ছে গিয়ে সেভারেল মিনস যেটা আমি কোন একটা ফাইল বা ফাংশনকে শেষ করব, লেখা লেখা শেষ করার সময় আমার কি করতে হবে, রিটার্ন লিখতে হবে। তো ভ্যালু জিরো ইন্ডিকেট প্রোগ্রাম টার্মিনেটেড সাকসেসফুলি, জিরো লেখা মানে হচ্ছে গিয়ে রিটার্ন জিরো লেখা, রিটার্ন মানে হচ্ছে এক্সিট করবে, আর জিরো রিটার্ন জিরো মানে হচ্ছে গিয়ে প্রোগ্রামটা সাকসেসফুলি টার্মিনেট করবে বা শেষ হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আবার হচ্ছে কি করতে হবে আমাকে, এই যে সেকেন্ড ব্র্যাকেটটা একটা শুরু করেছিলাম এটা আমাকে শেষ করতে হবে। এটা আসলে কি, এটা হচ্ছে গিয়ে করেসপন্ডিং রাইট ব্র্যাকেট, যেটা আমি কোনো একটা রাইট ব্র্যাকেটটা শুরু করছিলাম, সেটা হচ্ছে গিয়ে প্রোগ্রামটাকে যেহেতু শুরু করছে, তাহলে এটা হচ্ছে গিয়ে প্রোগ্রামটাকে কি করবে, শেষ করবে, এই জন্য আমার সেকেন্ড ব্র্যাকেটটা ক্লোজ করতে হবে। এন ফাংশন মেইন, ফাংশন মেইনে আমি যেই লেখাটা বা স্টেটমেন্ট গুলা লিখতে চাচ্ছিলাম সেটা আমার লেখা শেষ বুঝাচ্ছে কি, একটা সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এটা লেখার পরে আমি যখন রান দিব তখন হচ্ছে গিয়ে আমার এই যে ওয়েলকাম টু সি প্লাস প্লাস আমি লিখেছিলাম, এই যে ওয়েলকাম টু সি প্লাস প্লাসটা হচ্ছে কি আমার কি বলবো, এটা আউটপুট ফাইলে রিপ্রেজেন্ট করবে, ঠিক আছে। এখন হচ্ছে গিয়ে আমরা যদি সবাই একটু চেষ্টা করি যে আমাদের যেই কম্পিউটারে আমরা মনে হয় সবাই কোড ব্লকসটা ইনস্টল করে ফেলেছি। ম্যাম অনেকেরই হইতাছে না ম্যাম কোডগুলো। এটা কিন্তু খুব ইজি ইনস্টল করা, আমি কিন্তু কোড ব্লকস কখনো ইউজ করিনি, কিন্তু আমি এখান থেকে খুব সহজে এটা ইনস্টল করে ফেলছিলাম। ম্যাম উইন্ডোজ 10 তারপরও আমার ইনস্টল হইতাছে না ম্যাম আমার। উইন্ডোজ 10 এর এটা কোনো প্রয়োজন নেই, আমার উইন্ডোজ 7 এ খুব সহজে হয়ে গেছে। জাস্ট আমি যে ওয়েবসাইটটা বলে দিছি ওইখান থেকে ডাউনলোড করে নিতে পারো। এছাড়া আমার কাছে একটা ফাইল আছে, কিন্তু ওই ফাইলটা আসলে গুগল ড্রাইভ থেকে ডাউনলোড করলে দেখা যায় ভাইরাসের জন্য বা ভাইরাস থাকতে পারে এটাতে, এই জন্য হার্মফুল, ইনস্টল হবে না। কিন্তু আমি নর্মালি যেখান থেকে ডাউনলোড করলাম লাস্ট দিন তো তোমাদের দেখাই দিছি। তোমরা আবার একটু চেষ্টা করো। জি ম্যাম। আর কারোই কি হয় না ইনস্টল? ম্যাম হইছে তো, এটা ক্র্যাকও করা লাগে না, কিচ্ছু অটোমেটিক হয়ে করা যায়। লাগে না, কোনো হয়েছে কোডের ম্যাম। ক্র্যাক Just নাই, install কিছু দিলেই নাই, হয়ে যায়। এমনিতে জাস্ট নেক্সট দিলে দিলে হয়ে যায়, ঠিক আছে। কোড আচ্ছা, ব্লকস এর তো অফিসিয়াল ওয়েবসাইট আছে ম্যাম, ওইখান থেকে তো অনেক ইজিলি ইনস্টল করা যায়।
হ্যাঁ, আচ্ছা, তো তোমরা ওইখান থেকে ইনস্টল করে নিও। তো আমরা যদি এটা লিখি যে এই যে ইনক্লুড আইওস্ট্রিম, এটা লিখলাম, তারপর ইন পেইন্ট, তারপর সেকেন্ড ব্র্যাকেট, তারপর হচ্ছে কাউন্ট ওয়েলকাম টু সি প্লাস প্লাস, রিটার্ন 0, তারপর সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, এটা করলে হচ্ছে গিয়ে দেখবা যে আমাদের প্রিন্ট হয়ে বা আউটপুট হচ্ছে ওয়েলকাম টু সি প্লাস প্লাসটা শো করবে। ঠিক আছে? আচ্ছা, এরপর হচ্ছে গিয়ে আহ কোনো একটা সিম্পল প্রোগ্রাম, এখানে আমি যদি কোনো একটা লাইনকে প্রিন্ট করতে চাই, প্রিন্টিং এ লাইন অফ টেক্সট, একটা টেক্সটকে আমি প্রিন্ট করব, তখন সেক্ষেত্রে আমার কি করতে হবে বা কোন পদ্ধতি ফলো করতে হবে? স্ট্যান্ডার্ড আউটপুট স্ট্রিম অবজেক্টের মধ্যে হচ্ছে গিয়ে মেইন যে পার্টটা, যে এসটিডি তারপর কোলন দুইটা, এটার পরে হচ্ছে কাউন্ট, এই জিনিসটা লিখে হচ্ছে কি আমার কি করতে হবে, ওই কোনো একটা প্রোগ্রামকে প্রিন্ট করতে হবে কানেক্টেড টু স্ক্রিন। আচ্ছা, এখানে স্ক্রিনের সাথে এটাকে কানেক্ট করার জন্য আমি এরকম দুইটা লেস দেন সাইন দিব। স্ট্রিম ইনসারশন অপারেশন যেটাকে বলে, ভ্যালু টু রাইট ইনসারশন ইনসার্টেড ইনটু আউটপুট স্ট্রিম, এটা হচ্ছে কি আউটপুট স্ট্রিমে আমার ভ্যালুটাকে কি করবে, ইনসার্ট করবে। আচ্ছা, এরপর হচ্ছে কি আছে নেম স্পেস, যেটা হচ্ছে কি এসটিডি লিখা হচ্ছে স্পেসিফাইজ ইউজিং নেম দ্যাট বিলংস টু নেম স্পেস, এই যেই নামটাকে বা যেই লেখাটাকে আমরা রিপ্রেজেন্ট করতেছি বা লিখতেছি সেটা নেম স্পেসের সাথে কানেক্টেড করা হচ্ছে। এসটিডি ডাবল কোলন হচ্ছে গিয়ে রিমুভ থ্রো ইউজ অফ ইউজিং স্টেটমেন্ট। এরপরে আমার আরেকটা ক্যারেক্টার আছে, এটা হচ্ছে এসকেপ ক্যারেক্টারস, ইন্ডিকেটস স্পেশাল ক্যারেক্টার আউটপুট। এরকম হচ্ছে গিয়ে আমি যদি একটা সাইন ইউজ করি তাহলে এটা হচ্ছে গিয়ে আমার স্পেশাল কিছু ক্যারেক্টার আউটপুট কে ইন্ডিকেট করবে। আচ্ছা, এখানে আমরা ওই যে সাইনটা দিলাম এসকেপ ক্যারেক্টারিস্টিক্স, সেটা আসলে কি কি ক্যারেক্টারিস্টিক্স হতে পারে এসকেপের ক্ষেত্রে সেটা আমরা এখন দেখবো। স্ল্যাশ এন দা মানে বোঝানো হচ্ছে নিউ লাইন, পজিশন দ্য স্ক্রিন কার্সর টু দ্য বিগিনিং অফ এ নেক্সট লাইন, যে কোনো একটা স্ক্রিন কার্সরকে কি করবে, সে পরের লাইনে নতুন একটা লাইনে নিয়ে যাবে। স্ল্যাশ টি, এটা হচ্ছে বোঝানো হচ্ছে হরাইজন্টাল ট্যাব, মুভ দ্য স্ক্রিন কার্সর টু দ্য নেক্সট ট্যাব স্টপ। স্ল্যাশ আর, এটা হচ্ছে ক্যারিজ রিটার্ন, পজিশন দ্য স্ক্রিন কার্সর টু দ্য বিগিনিং অফ দ্য কারেন্ট লাইন, ডু নট অ্যাডভান্স টু দ্য নেক্সট লাইন, যেটা হচ্ছে গিয়ে সেকেন্ড নেক্সট লাইনে অ্যাডভান্স হবে না। স্ল্যাশ এ, এটা হচ্ছে অ্যালার্ট, সাউন্ড দ্য সিস্টেম বেল, যে কোনো কিছু অ্যালার্ট হিসেবে স্ল্যাশ এ দেখাবে। ডাবল স্ল্যাশ, এটা হচ্ছে ব্যাক স্ল্যাশ, ইউজ টু প্রিন্ট এ ব্যাক স্ল্যাশ ক্যারেক্টার, প্রিন্ট করার ক্ষেত্রে যে কাউন্ট লিখে আমার এরকম দুটো ডাবল স্ল্যাশ ইউজ করতে হয় সেটা। স্ল্যাশ দিয়ে যদি ইনভার্টেড কমা থাকে বা ডাবল কোট থাকে এটাকে বলা হয় ডাবল কোট, ইউজ টু প্রিন্ট এ ডাবল কোট ক্যারেক্টার। কোন একটা ডাবল কোট ক্যারেক্টারকে প্রিন্ট করতে হলে কি করতে হয়, এই স্ল্যাশ তারপর হচ্ছে গিয়ে ইনভার্টেড কমা ইউজ করতে হয় বা ডাবল কোট ইউজ করতে হয়। আচ্ছা, এই সেম প্রোগ্রামটা আগে আমরা লিখেছি, এখন এটাকে আমরা যদি ভেঙে ভেঙে লিখি যে মাল্টিপল স্ট্রিম ইনসারশন স্টেটমেন্ট প্রডিউস ওয়ান লাইন অফ আউটপুট, আমি যদি দুইটা লাইনে লিখলাম কিন্তু সেটা একটা লাইনে হচ্ছে কি করবে, আউটপুটটা দিবে। কি করতে হবে এই জন্য, ওই যে আমার দুইটাতে কি করতে হবে, ইনভার্টেড কমা দিতে হবে, এরপর হচ্ছে কি সেমিকলন দিতে হবে। কি করতে হবে, সেমিকলন দিতে হবে। তাহলে একই জিনিসকে আমি মাল্টিপল ইনসারশন পয়েন্টের মাধ্যমে রিপ্রেজেন্ট করলাম কিন্তু সেটার আউটপুটটা কিন্তু একটা লাইনে আসলো। তো এরকম কিন্তু অনেক সময় কোয়েশ্চেন হয় যে আমি একটা সিঙ্গেল স্ট্রিম লাইনের ইনসারশন করে যে স্টেটমেন্টটা পেলাম, মাল্টিপল স্ট্রিমের মাধ্যমে সেটা কিভাবে পাওয়া সম্ভব, তখন কিন্তু এই যে এই পার্টটুকু আমাকে লিখে দেখাতে হবে যে এইটা যদি আমি লিখি কোডে তখন কি হবে, আমার সেম জিনিসটাই কি প্রোডাকশন দিবে বা প্রিন্ট করবে। ঠিক আছে? আচ্ছা, একদম সেম জিনিসটাই আরেকটা কাজ করবে কি, যে ইউজিং নিউ লাইন ক্যারেক্টার্স টু প্রিন্ট অন মাল্টিপল লাইন। নিউ লাইন ক্যারেক্টার আমি হচ্ছে গিয়ে
যদি কন্টিনিউয়াসলি দিতে থাকি তাহলে কি করবে, সে প্রিন্ট করবে কি মাল্টিপল লাইনে। আগে কিন্তু আমি এর আগের প্রোগ্রামটা কি আমি হচ্ছে গিয়ে ইনপুট দিছি 2টা লাইনে কিন্তু আউটপুট আসছে একটা লাইনে, কিন্তু এখন আমি ইনপুট দিব একটা লাইনে কিন্তু আউটপুট আমি পাবো একের অধিক লাইনে। সেটা কিভাবে সম্ভব, এই যে আমি মাত্র স্ল্যাশ এন ইউজ করে দেখালাম, যে ওয়েলকাম স্ল্যাশ এন, তারপর টু, তারপর স্ল্যাশ এন, তারপর আবার স্ল্যাশ এন, তারপর সি প্লাস প্লাস, তারপর আবার স্ল্যাশ এন। এরকম যদি দেয় তাহলে ওয়েলকামের পর একটা স্ল্যাশ এন দেওয়া হয়েছে, তাহলে একটা লাইন পরে টু চলে আসবে, টু এর পরে 2টা স্ল্যাশ এন, তাহলে 2টা লাইন পরে একটা, 2টা লাইন পরে সি প্লাস প্লাস চলে আসবে, তারপর আবার স্ল্যাশ এন, এর জন্য আবার আরেকটা লাইন দেখাবে। তাহলে একই কাজকে হচ্ছে গিয়ে আমি অপারেটর ইউজ করার মাধ্যমে ডিফারেন্ট ভাবে কি করতে পারি, রিপ্রেজেন্ট করতে পারি। ঠিক আছে, আচ্ছা এরপরে আমরা অ্যানাদার সিম্পল প্রোগ্রাম দেখবো যেখানে হচ্ছে গিয়ে 2টা ইন্টিজার কে অ্যাড করা যায়। আচ্ছা প্রথমে আসি হচ্ছে ভ্যারিয়েবল। ভ্যারিয়েবলস হচ্ছে কি আমরা আগে অ্যালজেব্রা করার সময় দেখেছি যে ভ্যারিয়েবলস হচ্ছে কি যার উপর অন্য একটা ভ্যালু, অন্য একটা ভ্যারিয়েবল বা কোন একটা ভ্যালু ডিপেন্ড করে না, এটা ইন্ডিপেন্ডেন্ট, কিন্তু এটার উপর ডিপেন্ড করে অন্য কোন একটা রাশিমালা বা হচ্ছে গিয়ে অন্য কোন একটা স্টেটমেন্টের ভ্যালু চেঞ্জ হতে পারে। তো এটা হচ্ছে গিয়ে কি আমার সি প্লাস প্লাস এর ক্ষেত্রে কি হবে, লোকেশন ইন মেমোরি হোয়ার ভ্যালু ক্যান বি স্টোরড। এটা হচ্ছে মেমোরির এমন একটা লোকেশন যেখানে হচ্ছে ভ্যালুটা কি হবে, স্টোরড হবে। ঠিক আছে, তো কমন ডাটা টাইপস এখানে কিছু আছে, একটা হচ্ছে ইন্ট, আমরা যে ইন্ট শব্দটা লিখি এটা আসলে কি মিন করে, ইন্টিজার নাম্বারস। তারপর আমরা যদি লিখি 4 তাহলে এটা মিন করবে ক্যারেক্টার্স। ক্যারেক্টার্স ইন্ট নাম্বারস বলতে তো বোঝানো হচ্ছে 1 2 3 4 এরকম নাম্বার গুলা। ক্যারেক্টার্স বলতে আসলে কি বোঝাচ্ছে, এ বি সি ডি যদি থাকে সেখানে, কোনো মানুষের নাম যদি থাকে সেখানে, তখন সেগুলোকে বলবে কি ক্যারেক্টার্স। তারপর হচ্ছে ডাবল যদি হয়, ডাবল কখন বলবে, ফ্লোটিং পয়েন্ট নাম্বার, মানে কোনো নাম্বার যদি দশমিক থাকে তখন আমরা সেটাকে বলবো হচ্ছে কি ডাবল। আচ্ছা ডিক্লেয়ার ভ্যারিয়েবল উইথ নেম এন্ড ডাটা টাইপ বিফোর ইউজ, এখানে হচ্ছে গিয়ে ইন্টিজার 1 আমি যে কোনো একটা ইন্টিজার ইনপুট করলাম, যদি আমি একসাথে বিভিন্ন ডাটা টাইপের ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে চাই তার শুরুতে আমার কি করতে হবে, সেই বিভিন্ন ডাটা টাইপ গুলো আগে ডিক্লেয়ার করতে হবে। তাহলে আমি একটা ভ্যারিয়েবলের নাম দিলাম ইন্টিজার 1, একটা ভ্যারিয়েবলের নাম দিলাম ইন্টিজার 2, তাহলে ইন্ট ইন্টিজার 1 সেমিকোলন ইন্ট ইন্টিজার 2 সেমিকোলন। এখন আমি এই দুটো যোগ করব, অ্যাডিং বলছে না টু ইন্টিজার, তাহলে ইন্ট সাম ক্যান ডিক্লেয়ার সেভারাল ভ্যারিয়েবল অফ সেম টাইপ ইন ওয়ান ডিক্লারেশন। কি করতে পারে, সেভারাল ভ্যারিয়েবল হচ্ছে গিয়ে একটা ডিক্লারেশনের মধ্যেই কি করতে পারে, এটা ডিক্লেয়ার করতে পারে। ঠিক আছে, ম্যাডাম এর মানে হচ্ছে দুইটা সংখ্যা যোগ করার জন্য এটা ইউজ করা হয় নাকি? অ্যাকচুয়ালি তাই, দুইটা সংখ্যাকে যোগ করার জন্য আমরা কি করতে হবে, প্রথমে দুইটা সংখ্যা ডিক্লেয়ার করতে হবে, তারপর হচ্ছে গিয়ে দুইটা সংখ্যার যোগফলের স্টেটমেন্ট ডিক্লেয়ার করতে হবে, দেন হচ্ছে গিয়ে আমি যখন প্রিন্ট করব তখন দুইটা সংখ্যার যোগফল প্রিন্ট হয়ে দেখাবে। এখানে যে বোঝানো হচ্ছে এই যে আমি যতগুলা ভ্যারিয়েবল দিব শতগুলা ডিক্লারেশন আমার লাগবে, যে ক্যান ডিক্লেয়ার সেভারাল ভ্যারিয়েবলস অফ সেম টাইপ ইন ওয়ান ডিক্লারেশন। তুমি ইন দিয়ে কিন্তু দিচ্ছ এগুলা আলাদা আলাদা করে। এখন তুমি চাইলে এটা আলাদা আলাদা না দিয়ে এক লাইনে দিতে পারো, ইন্ট ইন্টিজার 1 কমা স্পেস ইন্টিজার 2 কমা স্পেস সাম দিয়ে সেমিকোলন দিতে পারো। মানে যখন আমরা ডিফারেন্ট ভ্যারিয়েবল দিব তখন আমার প্রত্যেকটাকে কি করতে হবে, ডিক্লেয়ার করতে হবে, কিন্তু আমি আলাদা আলাদা ডিক্লেয়ার না করে আমি এক লাইনেও কি করতে পারি, ডিক্লেয়ার করতে পারি। তাহলে ম্যাম পরপর লেখার কারণটা কি ম্যাম? দুইভাবে লেখা যায়, মানে একবারে হচ্ছে কি 3বার 3টা ইন্ট না লিখে এক লাইনে ইন্ট দিয়ে লেখা কাজটাকে আরো ইজি করা যাবে। যেহেতু 3টে আমার একই টাইপের ভ্যারিয়েবল, যদি এখানে হচ্ছে গিয়ে একটা থাকতো ক্যারেক্টার, একটা থাকতো ফ্লট বা দশমিক ভ্যালু, তখন আমার কি করতে হতো, ইন্ট ইন্টিজার 1 তারপর ফ্লট ইন্টিজার 2। ঠিক আছে, এখন এই দুইটা যোগ করার পরে ওই ভ্যালুটাও তো আবার কি আসতো, আমার ডিফারেন্ট ডাবল আসতো, তো ডাবল সাম এরকম দিতে হইতো বা ডাবল ইন্টিজার 2 দিতে হইতো। ম্যাম যদি দশমিক থাকে আর মনে করেন আসলে সংখ্যা থাকে তাহলে ম্যাম এখানে কি ইন্ট লিখবো না ডাবল লিখবো, এটা কিভাবে বুঝবো?
ইন্ট মানে লিখবে না ডাবল লিখবে, মানে দশমিক সংখ্যা সাম তো আসবে হচ্ছে গিয়ে তোমার ডাবলই, তাই না? ম্যাডাম তাহলে ক্যারেক্টারের ক্ষেত্রে? ক্যারেক্টারের ক্ষেত্রে তো মানুষের নাম, ওটা তো কোনো যোগ বিয়োগ তো ওইভাবে করে হয় না, ওইটা যোগ বিয়োগ হবে কি যোগ আকারেই থাকবে, তখন ক্যারেক্টারের ক্ষেত্রে তুমি লিখবা 4। আচ্ছা ম্যাম। আচ্ছা, এরপরে আরো কিছু ভ্যারিয়েবলস আছে, যে ভ্যারিয়েবলটা আসলে কি একটা নেম, এটা একটা ভ্যালিড আইডেন্টিফায়ার। এটা কি হতে পারে, সিরিজ অফ ক্যারেক্টারস হতে পারে, লেটার, ডিজিট, আন্ডারস্কোরসও হতে পারে। ক্যান নট বিগিন উইথ ডিজিট, ডিজিট দিয়ে শুরু হবে না। কেস সেনসিটিভ, এটা কেস সেনসিটিভ হবে। এগুলো হচ্ছে ভ্যারিয়েবলের বিভিন্ন প্রপার্টিস, ঠিক আছে? এগুলো আমাদের এমসিকিউ এর পার্টের জন্য একটু মাথায় রাখতে হবে যে কোনটা কি অপশন কাজ করে বা করে না। আরেকটা সিম্পল প্রোগ্রাম আমরা যদি দেখি, যেখানে হচ্ছে কি করবে, দুইটা ইন্টিজারকে অ্যাড করবে। তো এখানে আমরা হচ্ছে কি করব, এই যে আগের মতো সাম সমান ভ্যারিয়েবল 1 ভ্যারিয়েবল 2। এখন ভ্যারিয়েবল 1 2 কি, ভ্যারিয়েবল 1 2 কি, এখানে কিন্তু আমরা দেখো একটা ইকুয়েশনের মতো লিখেছি, যেখানে হচ্ছে ইকুয়াল আছে, প্লাস আছে। এখন এইটাকে হচ্ছে গিয়ে আমার প্রোগ্রামটা কিভাবে এক্সিকিউট করবে সেটা আমাদের প্রথমে একটু চিন্তা করতে হবে। এখানে দেখো স্ট্রিম এক্সারশন অপারেশন ইউজড উইথ std cin, wait for user to input value then press enter, মানে রিটার্ন কি, store value in variable to write of operator, convert value to variable data type। আচ্ছা, এখানে হচ্ছে কি কি করতে হবে, ইউজারকে ভ্যালু ইনপুট করার জন্য ওয়েট করতে হবে, যে যতক্ষণ না ভ্যালু সে ইনপুট করছে ততক্ষণ পর্যন্ত কি করতে হবে, তাকে ওয়েট করতে হবে, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা যদি দেখি যে হচ্ছে গিয়ে ইকুয়াল সাইনটা দেওয়া হচ্ছে, এইটা আসলে কি, ইকুয়াল সাইনটা হচ্ছে একটা অ্যাসাইনমেন্ট অপারেটর, অ্যাসাইনস ভ্যালু টু ভ্যারিয়েবল। বাইনারি অপারেটরস টু অপারেন্ডস থাকবে, যেখানে এক্সাম্পল কি, যে সাম ইকুয়াল ভ্যারিয়েবল 1 প্লাস ভ্যারিয়েবল 2। এখানে এক্স ওয়াই থাকতে পারে, এবিসি থাকতে পারে, 1 2 3 4 থাকতে পারে, যে কোনো নাম থাকতে পারে। যাই হোক, এই ইকুয়ালটা হচ্ছে আমাদের কি অ্যাসাইনমেন্ট অপারেটর। আচ্ছা, এখানে আমরা সিমিলার আরেকটা প্রোগ্রাম যদি খেয়াল করি, তখন আমরা দেখব যে আমরা একই কাজগুলা কিভাবে করতে পারি। যে ইন্ট ইন্টিজার 1, ইন্ট ইন্টিজার 2, ইন্ট সাম। আচ্ছা, এগুলো হচ্ছে কি ডিক্লার ইন্টিজার ভ্যারিয়েবল। আমরা হচ্ছে কি ভ্যারিয়েবল ইন্টিজার ভ্যারিয়েবলকে কি করলাম, প্রথমে ডিক্লার করলাম। আচ্ছা, তারপর হচ্ছে গিয়ে std count ইন্টার ফার্স্ট ইন্টিজার, এখানে হচ্ছে প্রথম ইন্টিজার ইন্টার করবে। std সি আউট লিখছে কাউন্ট, আবার তারপরে হচ্ছে গিয়ে সি ইন দিয়ে আমি হচ্ছে গিয়ে ইন্টিজার 1টাকে লিখবো, ইন্টিজার 1 এর যে ভ্যালু থাকতে পারে সেটা আমি লিখবো, ঠিক আছে? আচ্ছা, তারপরে আবার একইভাবে সেকেন্ড ইন্টিজার আমি লিখবো, তারপর আমি সেকেন্ড ইন্টিজার যে ভ্যালু থাকবে সেটাকে আমি লিখবো। আচ্ছা, তারপরে হচ্ছে গিয়ে এখানে আছে কি সাম ইকুয়াল ইন্টিজার 1 প্লাস ইন্টিজার 2। এটা অ্যাকচুয়ালি কি করবে, অ্যাসাইন রেজাল্ট টু সাম, যোগ করার জন্য রেজাল্টটাকে কি করবে, অ্যাসাইন করবে, যে ইন্টিজার 1 আর 2টা কোথায় আছে সেটা খুঁজে বের করে সেই দুইটার ভ্যালুকে সে কি করবে, সাম করবে। আচ্ছা, এখানে কি লেখা আছে, ক্যালকুলেশন ক্যান বি পারফর্মড ইন আউটপুট স্টেটমেন্ট অল্টারনেটিভ ফর লাইন 18 and 20। আচ্ছা, 18 and 20 লাইনটাকে কি করবে, অল্টারনেটিভলি কিভাবে লেখা যেতে পারে, এই যে এটাকে এভাবেও লেখা যেতে পারে, std count sum is integer 1 plus integer 2, তারপর হচ্ছে std end l সেমিকোলন। একইভাবে এই লাইনটাকে এইভাবে কি করা যায়, রিপ্রেজেন্ট করা যায়। আচ্ছা, এই যে আমি কিন্তু আবার সেম জিনিসটা হচ্ছে গিয়ে লিখছি, এটার মানে হচ্ছে কি, এটার মানে হচ্ছে গিয়ে যে কোন একটা লাইনকে আমার প্রিন্ট করার জন্য, এই যে সাম প্রিন্ট করার জন্য আমি এই লাইনটা লিখবো। এটাকে কি বলা আছে, এখানে আরো একটি বলা আছে, দেখো স্ট্রিম ম্যানিপুলেটরস std end l
আউটপুটস এ নিউ লাইন, একটা নতুন লাইনকে কি করবে আউটপুট আকারে দিবে, দেন ফ্ল্যাশেস আউটপুট বাফার, এরপরে হচ্ছে গিয়ে কি করবে আউটপুটের বাফারটা বা আউটপুটটাকে রিপ্রেজেন্ট করবে। আচ্ছা এখানে আবার দেখো তিনটা আমার এই যে একই লাইনে তিনটা লেস দেন সাইন ইউজ হয়েছে, এই তিনটা লেস দেন সাইন কি বলতেছে কনকানেটিং চেইনিং অর ক্যাসকেডিং স্ট্রিম ইনসারশন অপারেশন। এটা অ্যাকচুয়ালি কি করতেছে একই লাইনের মধ্যে আমার ভ্যারিয়েবল গুলোর মধ্যে কানেক্টিং বা লিঙ্কিং হিসেবে কাজ করতেছে বা চেইন হিসেবে কাজ করতেছে, ঠিক আছে। সো এই এরপর আমি যদি লিখি রিটার্ন 0 দ্যাট মিন্স দ্য প্রোগ্রাম এন্ডেড সাকসেসফুলি, প্রোগ্রামটা সাকসেসফুলি এন্ড করলো, তারপর হচ্ছে সেকেন্ড ব্র্যাকেটটা আমরা ক্লোজ করে দিব, দ্যাট মিন্স এন্ড অফ ফাংশন মেইন, ঠিক আছে। তো এইভাবে করে আমি কি করতে পারি দুইটা ফাংশনকে অ্যাড অপারেশনটা এক্সিকিউশন করতে পারি। আচ্ছা এখন যদি আমি এখানে দেখো এই প্রোগ্রামের পরে আমি হচ্ছে গিয়ে লিখলাম ফার্স্ট ইন্টিজারটা লিখলাম আমি 45 দিয়ে এন্টার দিলাম, সেকেন্ড ইন্টিজার লিখতাম আমি 72 দিয়ে এন্টার দিলাম, তাহলে সাম ইজ হচ্ছে গিয়ে এই দুইটার যোগফল করলে আসবে কত, সেটা চলে আসবে 117 চলে আসবে। তাহলে আমি ওই লেখাটা লিখার পরে আমি এই অ্যান্সারে কি পাবো এই জিনিসটা পাবো, ঠিক আছে। আমি যখন রানে ক্লিক করব তখন আমাকে বলা হবে যে ইন্টিজার 1টা কি, তখন আমি ধরো 45 লিখে এন্টার করলাম, তারপর আবার চাইবে ইন্টিজার 2টা কি, তখন আমি 72 লিখে এন্টার দিলাম, তাহলে অ্যান্সার সাথে সাথে চলে আসবে যে আউটপুট হচ্ছে গিয়ে কি সামেশন ইজ 117, ঠিক আছে। আচ্ছা এরপর আছে মেমোরি কনসেপ্টস ভ্যারিয়েবলস নেমের ক্ষেত্রে করেসপন্ড টু অ্যাকচুয়াল লোকেশন ইন কম্পিউটারস মেমোরি, এভরি ভ্যারিয়েবল হ্যাজ নেম টাইপ সাইজ ভ্যালু, প্রত্যেকটা ভ্যারিয়েবলের নেম থাকে টাইপ থাকে সাইজ থাকে ভ্যালু থাকে। when new value placed into variable overrides previous value, যখন নতুন একটা ভ্যালু প্লেস করা হয় কোনো ভ্যারিয়েবলে তখন আগের ভ্যালুটাকে সে কি করে ফেলে ওভাররাইড করে ফেলে, আগেরটা মুছে দিয়ে সে হচ্ছে গিয়ে নতুন ভ্যালুটাকে প্লেস করে ফেলে। সাপোজ তুমি ইন্টিজার 1 সমান প্রথমে লিখছো 45, পরে যে তুমি লিখলা ইন্টিজার 1 হচ্ছে 71, তারপরে যখন তুমি সাম লিখবা তখন সে কিন্তু ওই 45 কে কাউন্ট করবে না, সে কিন্তু 71 কে কাউন্ট করবে, কারণ প্রথমবারে যখন 45 ছিল আমি পরে যখন ইন্টিজার 1 সমান আবার 71 লিখলাম 45টাকে সে রিপ্লেস করে 71 বসে গেছে। তো এখন আমি যখন সাম আপ করব তখন সে 45 কে কল করবে না, সে কল করবে হচ্ছে 71 কে, তারপর সে তার সাথে যোগ বিয়োগ গুণ ভাগ যেটা করা লাগে করবে। সো এইটাই হচ্ছে কি আমার নতুন ভ্যালু প্লেস হলে পুরাতন ভ্যালুটাকে সে কি করে ফেলবে ওভাররাইড করে ফেলবে। রিডিং ভ্যারিয়েবল ফ্রম মেমোরি ইজ নন ডিস্ট্রাকটিভ, যদি আমি কোনো ভ্যারিয়েবলকে রিড করি মেমোরি থেকে সেটা হচ্ছে কি নন ডিস্ট্রাকটিভ, এটা কখনোই ডিস্ট্রাকটিভ হবে না। মানে আমি বারবার হচ্ছে কি যদি নতুন করে কল করতে থাকি নতুন নাম দিয়ে ভ্যারিয়েবল ডাকতে থাকি, যেমন প্রথমবার ইন্টিজার 1 দিলাম পরে আমি সেটা 1 না দিয়ে 2 দিলাম, তাহলে কিন্তু আমার মেমোরিতে ওই আগের ভ্যালুটাই থাকবে, 45ও থাকবে 71ও থাকবে। মানে নতুন নতুন করে ভ্যারিয়েবলের নাম যদি সংযোজন করা হয় তাহলে সেটা কি হবে না মেমোরি থেকে মুছে যাবে না, আদারওয়াইজ কি হবে ওই মেমোরি থেকে মুছে যেয়ে নতুন ভ্যালু রিপ্লেস হয়ে যাবে। আচ্ছা এখানে মেমোরি কনসেপ্টস এর কিছু ডিটেলস আরো দেখানো আছে। ইন্টিজার 1 টু সাম এটাকে ডিক্লেয়ার করলাম, তাহলে আমার তিনটা জিনিস আসলে ডিক্লেয়ার করতে হয় বা তিনটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে হয়, একটা হচ্ছে ইন্টিজার 1, একটা হচ্ছে ইন্টিজার 2 আর একটা হচ্ছে সাম। তাহলে আমি তিনটা আরবিট্রারি ভ্যালু দিয়ে যদি স্টার্ট করি, সাপোজ ইন্টিজার 1 দিলাম আমি হচ্ছে 12, ইন্টিজার 2 দিলাম 0, তাহলে সাম হবে কত, সাম দিলাম ধরো হচ্ছে গিয়ে -3, ঠিক আছে। এটা হচ্ছে গিয়ে আমি তিনটাকে আলাদা করে আলাদা ভ্যালু দিয়ে আমি ডিক্লেয়ার করলাম। আচ্ছা এরপরে আমি যদি আবার ইন্টিজার 1 এর ভ্যালুটাকে সি ইন এ ইনক্লুড করি সাপোজ ধরো, তখন কি হবে, তখন হচ্ছে গিয়ে আমার ইন্টিজার 1 এ হচ্ছে গিয়ে 45 লিখলাম,
ইন্টিজার 2 তে আবার আমি 0 লিখলাম, সামে আমি -3 আছে -3 লিখলাম। আচ্ছা, নেক্সট হচ্ছে গিয়ে আমি আবার কি করলাম, ইন্টিজার 2 এর ক্ষেত্রে আমি আবার নতুন একটা ভ্যালু ইনপুট করলাম 72। আচ্ছা, এখন এইখানে 72 আমি ইন্টিজার 145 থাকলো, 72 থাকলো, আর সাম হচ্ছে -3 থাকলো। এই তিনটা জিনিসের চেঞ্জটা কি, বা এই তিনটা জিনিসটা কি বোঝা যাচ্ছে? এখানে প্রথম যে আমার বক্সটা দেখা যাচ্ছে, এই বক্সটা মানে হচ্ছে গিয়ে আমি প্রোগ্রাম শুরুতে এই জিনিসগুলা লিখে ইনপুট করছি, পরে আমি জিনিসগুলা কিছু চেঞ্জ করছি। আমি ইন্টিজার 1 এ এন্টার করলাম 45, তখন এই 12টা রিপ্লেস হয়ে 45 বসে গেল, যেহেতু ইন্টিজার 1 আর ইন্টিজার 1 একই জিনিসকে কল করা হয়েছে। সেকেন্ড বার আমি আবার ইন্টিজার 2 কে আমি কল করলাম 72, তাহলে ইন্টিজার 1 এ আমার কিন্তু 45 ছিল, এটা 45ই থাকবে, এটা কিন্তু আর 12 হচ্ছে না, 45ই থাকবে। এখানে ছিল ইন্টিজার 2 তে 0, 0 রিপ্লেস হয়ে যাবে কি 72। আর সাম -3 লিখছিলাম আমি শুরুতে, এটা যেহেতু কোনো চেঞ্জ করিনি, এটা -3 রিপিটেড হয়ে আসবে। তো এই হচ্ছে আমার ব্যাপারটা, যে একই জিনিসকে যদি আমি সেম রাখি তাহলে ওইভাবেই রেখে দিব, আর নতুন করে কল করব নতুন নামে। আর যদি আমি চেঞ্জ করি তাহলে ওই নামের উপর আমি যদি নতুন ভ্যালু ইনপুট করি তাহলে আমার ওইটা চেঞ্জ হয়ে নতুন ভ্যালু রিপ্লেস হয়ে যাবে। আচ্ছা, এখন আমি যদি সাম অফ ইন্টিজার 1 + 2 করি তাহলে কি হবে, এই যে দুইটা ইন্টিজার 1 + 2 আছে, তখন হচ্ছে এই দুটা যোগ হয়ে যাবে। তখন এখানে যে সাম ছিল -3, যেহেতু আমি আবার একই নামে এই সামের নামেই মানে কল করছি, তাহলে সেই সামটা রিপ্লেস হয়ে কি হয়ে যাবে, এই দুইটার যোগফল যেটা আসে 117, এটা হয়ে যাবে। ঠিক আছে, তাহলে 45 আর 72 যোগ করে কি হয়ে যাবে, 117। আচ্ছা, এরপরে আমি আরো কিছু অ্যারিথমেটিক অপারেশনস দেখবো, সেটা হচ্ছে গিয়ে প্রথম হচ্ছে গিয়ে ধরো মাল্টিপ্লিকেশন থাকতে পারে, তারপরে ডিভিশন থাকতে পারে। তো এখানে ইন্টিজার ডিভিশন ট্রাঙ্কেটস রিমাইন্ডার, রিমাইন্ডার্স মানে হচ্ছে কি আমার কোনো একটা জিনিস ভাগ করার পরে যে হচ্ছে ভাগশেষ থাকে, সেটাকে বলা হচ্ছে বা বোঝানো হচ্ছে 7/5 ইভালুয়েটস টু 1। কিভাবে আসলো এটা, আমি 7কে যদি 5 দিয়ে ভাগ করি সেটার অ্যান্সার আসবে 1। কেন আসবে, কারণ 7কে যদি 5 দিয়ে ভাগ করা হয় তাহলে কি হবে, একবার ভাগ করা যাবে, তাই না, 5 একে 5, তাহলে 7 এর নিচে আমি লিখবো কত, 5, আর আমার ভাগফলে বসাবো কত, 1। এরপর আমি 7 থেকে যখন 5 মাইনাস করবো তখন থাকবে কত, 2। তাহলে এই 2টা হচ্ছে আমার রিমাইন্ডার, আর আমার ভাগফলটা হচ্ছে কি 1। তাহলে আমার অ্যান্সার হবে কি, এবার এইটা ভাগ করলে আমি 1 পাবো, আর এটা ভাগ করার পর আমি যদি রিটার্ন রিমাইন্ডার কত সেটা চাই, তাহলে আমি সেটা পাবো কত, 2। তো রিমাইন্ডার পাওয়ার জন্য আমার যেই ইয়েটা ইনক্লুড করতে হবে সেটা হচ্ছে পার্সেন্ট। রিমাইন্ডার পাওয়ার জন্য আমার কি করতে হবে, পার্সেন্টটা ইউজ করতে হবে। তাহলে পার্সেন্ট মডুলাস অপারেটরস রিটার্নস রিমাইন্ডার। ঠিক আছে, তো আমি শুধু ডিভাইড সাইন দিলে আমি হচ্ছে গিয়ে এটাকে ডিভাইড করলে যে অ্যান্সারটা পাওয়া যায় ভাগফলটা সেটা পাবো, আর আমি যদি পার্সেন্ট ইউজ করি তাহলে আমি পাবো কত, এটাকে ভাগ শেষ করে যা পাওয়া যাবে সেটা পাবো। ঠিক আছে, আচ্ছা, আর মাল্টিপ্লিকেশনের জন্য আমি যে সাইনটা ইউজ করবো সেটা হচ্ছে স্টার সাইন, আর ডিভাইডের জন্য আমি ডিভিশনের জন্য আমি যে সাইনটা আছে ডিভাইড, সেই সাইনটাই কি করব, ইউজ করব। ঠিক আছে, আচ্ছা, এখানে আরো কিছু অ্যারিথমেটিক্যাল অপারেশনের জন্য কিছু প্রসিডিউরস আছে। আমরা হচ্ছে গিয়ে যে দুইটা ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট এটা হচ্ছে প্যারেনথেসিস, এটা তো থাকবেই কোনো একটা মেইন ফাংশন তো লেখার ক্ষেত্রে। ইভালুয়েটেড ফার্স্ট ইফ দ্য প্যারেনথেসিস আর নেস্টেড, the expression in the innermost pair is evaluated first. If there is several pairs of parentheses on the same level, they are evaluated left to right. যখন একসাথে আমার অনেকগুলা কাজের মধ্যে ব্র্যাকেট থাকবে তখন হচ্ছে গিয়ে এটা লেফট থেকে রাইট এ যার অর্ডার ওয়াইজ যতগুলা ব্র্যাকেট পাবে সেইভাবে সেগুলার কাজ করে করে যাবে। আর যদি হয় কি যে একটা ব্র্যাকেটের মধ্যে আরেকটা ব্র্যাকেট আছে নেস্টেড অবস্থায়, নেস্টেড মানে হচ্ছে গিয়ে একটার ভিতরে একটা, সাপোজ এই যে অপারেটরস ব্র্যাকেট এস এর মধ্যে একটা ব্র্যাকেট দেওয়া আছে, এখন আমি যদি অপারেটরের মধ্যেও একটা ব্র্যাকেট ইউজ করি তাহলে এখানে একটা ব্র্যাকেট
এটার পরে একটা ব্র্যাকেট, তাহলে নেস্টেড হচ্ছে কোনটা, মানে নেস্ট মানে কি পাখির বাসা না, যে এইটার ভিতরে আছে কোনটা এই এস, তাহলে এই স্মল এস এর কাজ আগে হবে, তারপরে এই বাইরের এস এর কাজ হবে। তো এইটাই বোঝানো হচ্ছে। আচ্ছা, এরপরে স্টার বা ডিভিশন বা পার্সেন্ট, এগুলো হচ্ছে মাল্টিপ্লিকেশন, ডিভিশন, মডুলাস অপারেটরের জন্য। ইভালুয়েটেড সেকেন্ড ইফ দেয়ার আর সেভারেল, they are evaluated left to right. যদি আমার হচ্ছে গিয়ে অনেকগুলা থাকে তখন লেফট টু রাইট আকারে হচ্ছে কি হবে, ইভালুয়েটেড করে যেতে হবে। প্লাস মাইনাসের ক্ষেত্রে প্লাস হচ্ছে আমার অ্যাডিশন, মাইনাস হচ্ছে কি আমার সাবট্রাকশন। তাহলে ইভালুয়েটেড লাস্ট, যেটা হচ্ছে সবার লাস্টে ইভালুয়েট করা হবে। ইফ দেয়ার আর সেভারাল, দে ইভালুয়েটেড লেফট টু রাইট। যদি একের অধিক সংখ্যক থাকে তখন লেফট থেকে রাইটে কাজ করে যাবে। তার মানে আমরা আগেও অ্যালজেব্রা করার সময় দেখে আসছিলাম যে প্রথমে ব্র্যাকেটের কাজ করতে হয়, তারপরে গুণ ভাগের কাজ করতে হয়, তারপরে যোগ বিয়োগের কাজ করতে হয়। তার মানে এখানেও কিন্তু আমার প্রোগ্রামিং এ বা সি প্লাস প্লাস এর ক্ষেত্রেও কিন্তু আমার একই অর্ডারে ফলো করে কাজটা হবে। আচ্ছা, নেক্সট আমরা দেখবো হচ্ছে ডিসিশন মেকিং। ডিসিশন মেকিং অপারেটরস কি ইকুয়ালিটি অর রেশনাল অপারেটর, ইফ স্ট্রাকচার। ইফ স্ট্রাকচার মানে হচ্ছে কি কোন একটা কাজ, আমি বলি না যদি বৃষ্টি হতো তাহলে হচ্ছে কি আমাদের ক্লাসটা হতো না, বা যদি বৃষ্টি হতো তাহলে হচ্ছে কি নেট কানেকশন অফ হয়ে যেত। তাহলে এই জিনিসগুলা আমার প্রোগ্রামিং এর ক্ষেত্রে কিভাবে আমি আওতাভুক্ত করব? ডিসিশন মেকিং এর ক্ষেত্রে যখন ইফ আসবে তখন একটা নতুন টার্ম অ্যাড হবে এলস। ইফ যদি হতো আর না হতো এলস না হতো, ঠিক আছে? তো ইফ আর এলস এটা আসলে মেইনলি জাজমেন্ট বা ডিসিশন ইউজ করা হয় ফলস ট্রু এরকম কোন কন্ডিশনের ক্ষেত্রে। ইফ কন্ডিশন মিন বডি এক্সিকিউটেড। বডি এক্সিকিউটেড মানে হচ্ছে গিয়ে যে আমার ভিতরে যে কাজগুলা আছে সেই কাজগুলা এক্সিকিউটেড হয়ে গেছে। আর এলস মানে হচ্ছে গিয়ে এখনো হয় নাই, মানে কন্ডিশন গুলা পরবর্তীতে হবে। আচ্ছা, ইকুয়ালিটি ও রেশনাল অপারেটরের মধ্যে কি আছে? ইকুয়ালিটি অপারেটর সেম লেভেল অফ প্রিসিডেন্স, আর রেশনাল অপারেটরস তো সেম লেভেল অফ প্রিসিডেন্স, মানে একই রকম প্রায়োরিটি পাবে। অ্যাসোসিয়েট উইথ লেফট টু রাইট, এটাও কি লেফট টু রাইট আকারে হচ্ছে গিয়ে কি হবে, অ্যাসোসিয়েট করে যাবে। এই যে আমি একটা যদি চার্ট দেখি, যে এখানে আসলে চার্টটা দেখলে আমরা বুঝবো যে এই রেশনাল আর ইকুয়ালিটি অপারেটর আসলে মেইনলি কি বোঝাচ্ছে। এই যে রেশনাল অপারেটরের মধ্যে আছে কি গ্রেটার দেন, লেস দেন, গ্রেটার দেন অর ইকুয়াল, লেস দেন অর ইকুয়াল। ইকুয়ালিটি অপারেটরের মধ্যে শুধুমাত্র ইকুয়াল সাইনটাই আছে, ঠিক আছে? আরেকটা আছে হচ্ছে কি নট ইকুয়াল। আচ্ছা, সি প্লাস প্লাস ইকুয়ালিটি অর রেশনাল অপারেটর। তো এখানে হচ্ছে গিয়ে গ্রেটার দেন তো গ্রেটার দেন, লেস দেন ও লেস দেন। গ্রেটার দেন অর ইকুয়াল মানে কি এখানে একটা গ্রেটার দেন দিতে হবে, তারপরে ইকুয়াল সাইন দিতে হবে সি প্লাস প্লাস এর ক্ষেত্রে। আর এগুলো হচ্ছে কি টিপিক্যাল স্ট্যান্ডার্ড অ্যালজেব্রার ক্ষেত্রে আমরা যেটা লিখি। আবার লেস দেন অর ইকুয়ালে লেস দেন সাইন দিতে হবে, তারপরে ইকুয়াল দিতে হবে। আচ্ছা, ইকুয়ালের ক্ষেত্রে আমাদের ইকুয়াল দিলেই হবে। নট ইকুয়ালের ক্ষেত্রে আমরা একটা আশ্চর্যজনক সাইন দিব, তারপর একটা ইকুয়াল দিব, তার মানে এটা নট ইকুয়াল হয়ে গেল। এখন আমি একটা এক্সাম্পল দিয়ে বুঝাতে চাই, যদি যে এক্স আর ওয়াই এর মধ্যে আমি রেশনাল অপারেশন গুলা বা ইকুয়ালিটি অপারেশন গুলা দেখাতে চাই, তাহলে এক্স এন্ড ওয়াই এর মধ্যে যদি আমি রেশনাল আর ইকুয়ালিটি অপারেশন দেখাতে চাই তাহলে কি হবে? আমার প্রথমে হচ্ছে কি আমি সাপোজ এক্স বড় ওয়াই এর চেয়ে এটা দেখাবো, তাহলে এক্স গ্রেটার দেন ওয়াই। আবার আমি দেখাবো যে এক্স হচ্ছে ওয়াই এর চেয়ে ছোট, তাহলে এক্স লেস দেন কি ওয়াই। আবার আমি দেখাবো হচ্ছে এক্স গ্রেটার দেন অর ইকুয়াল ওয়াই, তাহলে আমি লিখবো কে এক্স গ্রেটার দেন তারপরে ইকুয়াল সাইন তারপরে ওয়াই। আবার এক্স ইজ লেস দেন অর ইকুয়াল ওয়াই, তখন আমি কি দিব এক্স লেস দেন ইকুয়াল ওয়াই। আবার আমি বললাম এক্স আর ওয়াই হচ্ছে সমান, তাহলে এক্স ইকুয়াল ওয়াই। আমি আবার বললাম যে এক্স ওয়াই নট ইকুয়াল, সমান না, তাহলে কি হবে এক্স আর শুধু সাইন ইকুয়াল ওয়াই, তাহলে এক্স নট ইজ নট ইকুয়াল টু ওয়াই। আচ্ছা, তাহলে এইগুলা হচ্ছে আমার মোটামুটি বেসিক যেই রেশনাল অপারেটর বা ইকুয়াল অপারেশন সেইগুলা। তো এইগুলা তো মনে হয় আমার কয়েকটা
অ্যাপ্লিকেশন ইউজ করলে বা কয়েকটা পার্ট করলে মোটামুটি সবার মনে থাকবে। এগুলা কিন্তু যে দেখানো হচ্ছে এগুলা খুবই 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 ইম্পর্টেন্ট আমার পুরাটা প্রোগ্রাম বা পুরাটা কোর্স রান করার ক্ষেত্রে। এগুলা না জানলে তুমি কিন্তু লিখতে পারবা না যে কখন কোনটা লেখা হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, ডিসিশন মেকিং এর ক্ষেত্রে আরেকটা কি, ইউজিং স্টেটমেন্ট, এলিমিনেট ইউজ অফ এসটিডি প্রিফিক্স, এটা হচ্ছে কি বাদ দিব না, রাইট কাউন্ট ইনস্টেড অফ এসটিডি ডট কাউন্ট, মানে এসটিডিটা বাদ দিব আমি প্রিফিক্স থেকে, আর কাউন্টটাকে হচ্ছে ইনক্লুড করব। তার মানে এই ধরনের স্টেটমেন্টের ক্ষেত্রে আমি কি করব, কাউন্টটাকে এখানে ইনক্লুড করে দিব। তাহলে আমি যদি এরকম একটা প্রোগ্রাম দেখি, এই যে প্রথমে আমার আছে ইনক্লুড আইওস্ট্রিম ইউজিং এসটিডি ডট কাউন্ট বা ডট সি ইন, আবার হচ্ছে গিয়ে এন্ড এল। এই প্রত্যেকটা জিনিস হচ্ছে গিয়ে একটা প্রোগ্রাম হচ্ছে গিয়ে কাউন্ট করবে, একটা প্রোগ্রাম ইন করবে, একটা প্রোগ্রাম শেষ করবে বা এন্ড করবে। ইউজিং স্টেটমেন্ট এলিমেন্টস নিড অফ এসটিডি প্রিফিক্স, ঠিক আছে? এরপরে আমি হচ্ছে গিয়ে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করব, ইন্ট নাম1 নাম্বার 1, ইন্ট নাম2 মানে নাম্বার 2, এটা হচ্ছে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম। এরপরে কাউন্টের এখানে ক্যান রাইট কাউন্ট এন্ড সি ইন উইদাউট এসটিডি প্রিফিক্স। এই জিনিসগুলা না লিখেই এখানে হচ্ছে গিয়ে আমরা কাউন্ট এন্টার 2 নাম্বার, এই যে 2 ইন্টিজার এন্ড আই উইল টেল ইউ, অথবা দ্য রিলেশনশিপ দে আর স্যাটিসফাইড আমি লিখলাম, ঠিক আছে? তো এইখানে আমি হচ্ছে গিয়ে এই এই হচ্ছে গিয়ে লেস দেন বা গ্রেটার দেন যে সাইনগুলা, সেই সাইনগুলো আমরা কি করতে পারবো, ইউজ করতে পারবো এখানে এসটিডি পার্ট গুলা বাদ দিয়ে। আচ্ছা, সি ইন নাম্বার 1 নাম্বার 2, এই যে আমি দুইটা জিনিস লিখলাম, এই দুইটা জিনিস আসলে কি রিপ্রেজেন্ট করতেছে, রিড টু ইন্টিজার, দুইটা ইন্টিজারকে কি করতেছে, রিড করতেছে। আচ্ছা, এরপরে হচ্ছে গিয়ে আমার এখানে একটা স্টেটমেন্ট আছে যেটা হচ্ছে গিয়ে আমার ডিসিশন মেকিং, বা হচ্ছে কি যেটা আমার ট্রু ফলস টাইপের। তো সেই ক্ষেত্রে আমার কি করতে হবে, আমি এখানে লিখবো ইফ নাম্বার 1 ইকুয়াল নাম্বার 2, যদি নাম্বার 1 আর নাম্বার 2 কি হয়, ইকুয়াল হয়, তখন সেই ক্ষেত্রে কি লেখা যাবে, if condition is true values are equal execute this statement। যদি আমার if কন্ডিশনটা ট্রু হয় আর ভ্যালু গুলো ইকুয়াল হয় তাহলে কি এই স্টেটমেন্টটাকে সে কি করবে, এক্সিকিউট করবে। আর যদি নাম্বার 1 নট ইকুয়াল নাম্বার 2 হয় তখন কি হবে, if structure compares value of number 1 and 2 to test for equality, এই দুইটার মধ্যে 1 আর 2 নাম্বারের মধ্যে সেই ইকুয়ালিটি টেস্ট করবে যে আসলে এটা ইকুয়াল কি না, ঠিক আছে? এই যে নাম্বার 1 ইজ ইকুয়াল টু নাম্বার 2 এন্ড। আর যদি সেটা না হয় তাহলে কি হবে, ওই যে ইকুয়ালিটি কম্পেয়ার করবে, তারপরে এই হচ্ছে গিয়ে কি করবে, নাম্বার 1 ইজ নট ইকুয়াল টু নাম্বার 2 এন্ড এল, ঠিক আছে? তাহলে আমার এই প্রত্যেকটা পার্টের কিন্তু আমি ডেসক্রিপশন গুলো এখানে দেখে ফেললাম যে আসলে কি ডেসক্রিপশন প্রত্যেকটা বলতেছে। তাহলে আমি যদি দেখি নাম্বার ইনক্লুড করে, এই যে আচ্ছা একইভাবে আমি নাম্বার লেস দেন গ্রেটার দেন ইজ লেস দেন অর ইকুয়াল টু গ্রেটার দেন অর ইকুয়াল টু এরকম করে প্রত্যেকটা লিখলাম। আচ্ছা, এখন আমি শেষে এসে ইন্টিজার 2টা ইনপুট করব। enter 2 integer and I will tell you the relationships they satisfy 22 আর হচ্ছে 12, 22 আর 12 এইটাও দুইটা হচ্ছে আমার দুইটা নাম্বার, নাম্বার 1 আর নাম্বার 2। 22 is not equal to 12, কি বললাম, 22 is not equal to 12, এটা হচ্ছে 12 এর
সমান না, 22 is greater than 12, 22 is greater than or equal to 12। ঠিক আছে, তার মানে যেই তিনটা লাইনকে আমার এই দুইটা সংখ্যা স্যাটিসফাই করছে সেই তিনটা লাইনকে সে রিপ্রেজেন্ট করছে। তাহলে রিপ্রেজেন্ট করে নাই কোনগুলা, এই যে লেস দেন, লেস দেন, লেস দেন অর ইকুয়াল টু, তারপর হচ্ছে গিয়ে ইজ ইকুয়াল টু, এই লাইনগুলা কিন্তু সে হচ্ছে গিয়ে কি করে না এখানে রিপ্রেজেন্ট করে নাই। তার মানে ইফ কন্ডিশন গুলার মধ্যে যেই কন্ডিশন গুলাকে শুধুমাত্র এই 22 আর 12 সংখ্যাটা স্যাটিসফাই করছে বা সত্য হয়েছে তাদের জন্য, সেইগুলাকেই কিন্তু সে রিপ্রেজেন্ট করছে। ঠিক আছে, তো আমার আউটপুট বা অ্যান্সার আকারে কি সেই লাইনগুলো এখানে লেখা আসছে, বাকি লাইনগুলো কিন্তু আসে নাই। তো ইফ স্টেটমেন্টটা আসলে এইভাবে করেই কি করে কাজ করে, ট্রু ফলস আকারে। আচ্ছা, আবার যদি এরকম হতো আমি দিতাম 7 আর 7 দুইটা সংখ্যা, আমি দুইটা ইন্টিজার দিতাম কি 7 7, তাহলে আমার লাইন রিপ্রেজেন্ট করতো কি, অ্যান্সারটা কি আসতো আউটপুটে, 7 is equal to 7, 7 is less than or equal to 7, 7 is greater than or equal to 7। তখন কিন্তু আমার অ্যান্সার গুলো চেঞ্জ হয়ে যেত। ঠিক আছে, তো এটা আসলে কার উপর বেস করবে, আমার স্টেটমেন্ট গুলার উপরে বেস করে চেঞ্জ হবে কি সংখ্যাগুলার মানটা আমি কি ধরছি সেটা। ঠিক আছে, তাহলে আমাদের মোটামুটি কিন্তু অ্যারিথমেটিক্যাল অপারেশন বা হচ্ছে গিয়ে ডিসিশন মেকিং অপারেশন গুলো এইভাবে করে কি করে কাজ করে। তো সবার কিন্তু একটা কিছু হলেও আইডিয়া হয়েছে যে আসলে কিভাবে আসলে আমি প্রোগ্রামের কাজটা করব বা লিখবো। ঠিক আছে, কিছুটা আইডিয়া কি হয়েছে সবার? জি ম্যাম। আচ্ছা, এখন আমি এখানে রেকর্ডিংটা স্টপ করব, তারপর তোমাদের সাথে কিছু কথা বলবো। ঠিক আছে, কারো কি কোনো কোশ্চেন আছে এগুলার মাঝখানে? না ম্যাম নাই। আচ্ছা।